এই বাড়িতে বিয়ে করে প্রথম যেদিন এসেছিলাম সেদিন রাতে খাবার টেবিলে বসে বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছিলাম। টেবিল ভর্তি পোলাও, মুরগির কোরমা, খাসির মাংসের রেজালা সবই ছিল, তবে তার কোনো কিছুই আমি খেতে পারছিলাম না। সব খাবারগুলো স্বাদই মিষ্টি ধরনের। মনে হচ্ছে রান্না করার পর কেউ যেন ঝাল তরকারিগুলোতে ৩-৪ চামচ চিনি ঢেলে দিয়েছে। বুঝলাম আমার শ্বশুর বাড়ির লোকদের মিষ্টি ধরনের তরকারি পছন্দ। এদিকে আমার বাবার বাড়ির লোকদের মধ্যে ঝাল ঝাল কষানো মাংস, ঝাল শুটকির তরকারি, চাপা শুটকির বড়া এই ধরনের খাবারের প্রচলন বেশি। স্বাভাবিকভাবেই আমিও ওই ধরনের খাবারে অভ্যস্ত ছিলাম। খাবার টেবিলে আমার ইতস্তত ভঙ্গি দেখে রানার ভাবি বোধহয় কিছু টের পেয়েছিলেন। তিনি চটজলদি ফ্রিজ থেকে বোম্বাই মরিচের আচারের কৌটোটা বার করে দিয়ে বলেছিলেন, মৌরি, তুমি চাইলে এখান থেকে আচার নিয়ে খেতে পারো। বুঝতে পারছি আজ তোমার অনেক ধকল গিয়েছে, আজ বোধহয় তোমার মুখে তেমন রুচি নেই। সেদিন রাতে ভাবির কথাগুলো আমার শাশুড়ি খুব ভালোভাবে নেননি। ভাবির দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলেছিলেন, প্রথম দিনেই আমার ছোট বৌমাকে তোমার মতো বানাবে নাকি? যতই চেষ্টা করো, ছোট বৌমা কোনো দিনও তোমার মতো হবে না। এই বাড়ির সব নিয়ম নীতি অভ্যেস সে খুব ভালোভাবে রপ্ত করবে। ভাবি আর কথা বাড়াননি। নতুন বউয়ের সামনে শাশুড়ি করতে কেহেন অপদস্থ হওয়ার কারণেই হয়তো তার ফর্সা মুখটা টকটকে লাল হয়ে গিয়েছিল। আমি আর চোখে আমার স্বামী রানার দিকে তাকিয়ে দেখছিলাম। রানাও যেন তার ভাবির এহেন অপমানে বেজায় খুশি। অপরদিকে রানার পাশে তার বড় ভাই মলিন মুখে দাঁড়িয়েছিলেন। নিজ স্ত্রীর এমন অপমান তিনি খুব ভালোভাবে নেননি। হয়তো তিনি সামনে ছিলেন বলে চুপ করে অপমানটুকু সয়ে নিয়েছিলেন। আমার বিয়ে হওয়ার 1 মাস পর হতে না হতেই আমার কাছে কিছু বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল। যেমন এই বাড়িতে দুটো ভাগ রয়েছে। এক ভাগে রয়েছে আমার শাশুড়ি এবং রানা, যারা এখন আমাকে তাদের ভাগে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। অপরদিকে ছিল রানার বড় ভাইয়া এবং ভাবি। আমার আর রানার কিন্তু প্রেমের বিয়ে। অপরদিকে ভাইয়ার সাথে ভাবির পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। অথচ বিয়ের পর দেখা গেল সব সমীকরণ উল্টে গেছে। রানা তার মায়ের কথা ছাড়া এক চুল নড়ে না। মা যা বলবেন তাই হবে। তিনি আমার খাওয়ার অভ্যেস, কি কাপড় পরব, রানার সাথে কোথায় বেড়াতে যাব, আমি অনার্স পর্যন্ত পড়ব নাকি মাস্টার্স শেষ করব, সব নির্ধারণ করবেন। আমি রানাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, তবে এই বোঝানোর মধ্যে দিয়ে দাম্পত্য কলহ আর ক্রন্দন ছাড়া আমার ভাগ্যে আর তেমন কিছু জোটেনি। অনার্স 3rd ইয়ারে আমার বিয়ে হয়েছিল। শাশুড়ি আমাকে কোনো রকমে অনার্স শেষ করতে দিলেন। চাকরি করতে দেওয়া তো দূরের কথা, মাস্টার্সটাও পর্যন্ত করতে দিলেন না। অপরদিকে ভাবি ততদিনে মাস্টার শেষ করে উঠে পড়ে BCS এর পড়া পড়ছেন। ভাইয়া খুব ভালো মতোই জানেন মা তার স্ত্রীর এই লেখাপড়া ভালো চোখে দেখছেন না, তবুও তিনি স্ত্রীর পাশে ঢাল হয়ে রইলেন। বছর ঘুরতে না ঘুরতেই ভাবির BCS এ না হলেও একটা বেসরকারি ব্যাংকে খুব ভালো চাকরি হলো। অপরদিকে আমি প্রেগনেন্ট হলাম। আমি মা হতে চলেছি এই খবর জেনে আমার শাশুড়ি এবং স্বামীর চোখে মুখে একটা বিজয়ের হাসি দেখেছিলাম, যেন তারা ভাবিকে খুব বড় একটা টেক্কা দিয়েছেন। কারণ ভাবি বিয়ের 5 বছরের মাথাতেও মা হতে পারেননি। সেই সময় ভাইয়া ভাবির মুখে আমি কিন্তু পরাজয়ের কোনো লজ্জা কিংবা কষ্ট দেখিনি, বরং তারাও আন্তরিকভাবে খুশি হয়েছিলেন। আমাকে নিরালায় পেয়ে ভাবি শুধু একদিন বলেছিলেন, এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিলে মৌরি, পড়াশোনাটা শেষ করে বাচ্চা নিলে হতো না? আমি ভাবির দিকে তাকিয়ে ম্লান হেসেছিলাম। কি করে তাকে বলি, আপনার মতো শক্ত খুঁটি যে আমার পাশে নেই, পুঁই শাকের ডাঁটার মতো নরবরে একটা খুঁটি আছে, যে কিনা নিজেই আষ্টে পিষ্টে অন্য আর এক খুঁটিকে জড়িয়ে ধরে আছে। আমি যখন দ্বিতীয়বার মা হলাম, তখন ভাবিও একটি কন্যা সন্তানের জন্ম দিলেন।
এদিকে আমি দুবার পুত্র সন্তানের জন্ম দিয়েছি। রানা আর আমার শাশুড়ি আবারও বিজয়ের হাসি হাসল। তাদের ভাবখানা এমন, দেখেছ, লেখাপড়ার চাকরিতে মন না দিয়ে আমাদের কথা শুনলে তোমাদের ভাগ্যেও এতদিনে দুখানা ছেলে সন্তানের জন্ম হতো। তবে ভাইয়া এবং ভাবি যেন এই হাসি দেখেও দেখলেন না। ততদিনে অনেক কিছু বদলে গেছে। রোজ সকাল 9টায় ভাবিকে নিতে চকচকে কালো রঙের অফিসের একটা গাড়ি আসে। ভাবি তার ছোট্ট পুতুলকে নিয়ে অফিসে বেরিয়ে যান। তার অফিসে বেবিদের ডে কেয়ার সেন্টার আছে। ভাবির চাকরি হওয়ার পরে পরেই ভাইয়া অবশ্য গ্রাম থেকে একটি স্থায়ী সাহায্যকারী মেয়ে এনে দেন, যেন ঘরের কাজ করতে আমার কোনো কষ্ট না হয়। মেয়েটার বেতন থেকে তার যাবতীয় খরচ সব ভাইয়া ভাবি সামলাতেন। মুন্নির মতো চটপটে একটি সাহায্যকারী মেয়ে পাওয়ার পর আমাকে সংসারের তেমন কোনো কাজ করতে হতো না। আমি শুধু বাচ্চাদের সামলাতাম। ভাবি নিজের মেয়ে ছাড়াও আমার ছেলেদের জন্য নিত্য নতুন কাপড় কিনতেন। যে কোনো অকেশনে আমাকেও এটা ওটা নানা উপহার দিতেন। কিন্তু হাসি মুখে ভালো ব্যবহার ছাড়া তাদের আমার আর কিছুই দেওয়ার ছিল না। কারণ ততদিনে আমি আবারও মা হয়েছি এবং রানার একার উপার্জনে 3 বাচ্চাকে ভরণ পোষণ করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে গেছে। একসময় রানা বোধহয় নিজের ভুলগুলো বুঝতে পেরেছিল, তবে ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি 2 পুত্র এবং 1 কন্যার মা হয়েছি। তাদের স্কুল প্রাইভেট সামলাতে আমার হিমশিম অবস্থা। আগের মতো শরীরেও আর শক্তি পাই না। বিয়ের 10 বছরের মাথাতেই ছিপছিপে তরুণী থেকে স্থূলাকার মহিলায় রূপান্তরিত হয়েছি। এদিকে যে ছেলে মা বলতে পাগল ছিল, সেই ছেলেই তখন কথায় কথায় মায়ের সাথে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা করে। প্রায় মা ছেলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শোনা যায়। এরপর আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন, বড় ভাইয়া এবং ভাবি তার ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় সকল খরচ বহন করতেন। মৃত্যুর আগে তার প্রাণপ্রিয় ছেলের রানার সাথে তার বিশাল একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। এরপর যতদিন রানা বেঁচে ছিল, আমি খুব ভালোভাবেই বুঝতাম নিজের জীবনের এই পরিণতির জন্য রানা মনে মনে নিজের মাকে দায়ী করে। কথাগুলো এক নাগারে বলে আমি আমার 3 সন্তানের দিকে তাকালাম। আগামীকাল আমার বড় ছেলের বিয়ে। মনে হলো কথাগুলো আজ আমার তাদেরকে বলা খুব জরুরি। আমার মেয়ে মৃদু কণ্ঠে বলল, মা, তুমি কেন এত কিছু সহ্য করেছিলে? বড় চাচির মতো তুমিও তো তোমার পড়াশুনো শেষ করতে পারতে, নিজের পায়ে দাঁড়াতে পারতে। আমি মেয়ের দিকে তাকিয়ে বললাম, চিনি আর নুনের পার্থক্য জানিস? আমি হয়ে গিয়েছিলাম তোর দাদির দেওয়া ঝালের তরকারিতে মেশানো সেই 2-3 চামচ চিনির মতো, যাকে চাইলে প্রয়োজনীয় ব্যবহার করা যাবে, আবার অপ্রয়োজনীয় ব্যবহার করা যাবে। এদিকে তোর চাচি ছিল নুনের মতো, যাকে অপ্রয়োজনে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তবে তখন আমি এত সব জটিল কথাবার্তা বুঝিনি রে। যখন বুঝেছি তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ছেলেমেয়েরা সবাই চুপ, আমিও কিছুক্ষণ চুপ করে রইলাম। একটু পর ছেলে মেয়ের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, আমি চাই না এই বাড়িতে তোদের বাবা মা কিংবা দাদির মতো আর কারো পরিণতি এমন হোক। তোরা এখন থেকে নিজেরা নিজেদের ভালো মন্দের পার্থক্য বুঝবি, নিজেকে ভালোবাসবি, নিজের ইচ্ছে অনিচ্ছে চাওয়া পাওয়ার প্রতি শ্রদ্ধাশীল হবি। মনে রাখবি, নিজেকে ভালো না বাসলে, নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল না হলে অন্য কাউকে ভালোবাসা যায় না। পরিবারের একে অপরের বিপদে পাশে থাকা যায় না। একে অপরের দুঃখ কষ্টগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া যায় না।